শোকাবহ 15 আগস্ট আজ প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন। বাঙালি জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। চীন থেকে এলো আরও 10 লাখ ডোজ। করোনায় আরও 178 মৃত্যু। রাজধানীতে 5 ডেঙ্গু হটস্পট চিহ্নিত। পদ্মায় ফেরি চলাচল তদারকিতে সেনাবাহিনী। সেতুর পিলারে ধাক্কা এড়াতে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে। ঝুঁকির পাশাপাশি কমবে দূরত্ব। এবং মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন। কোয়ারেন্টিন শেষে সাধারণ কয়েদির মতোই জেলে থাকতে হবে পরীকে। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শোকাবহ 15 আগস্ট আজ ইতিহাসের জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটে 1975 সালের এই কাল রাতে। হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 46তম মৃত্যুবার্ষিকীর প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা মঞ্চ। এ সময় কয়েক মিনিট নীরবে দাঁড়িয়েছিলেন তারা। এ সময় তারা বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের দেশে এনে বিচারের দাবি জানান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। একই সময়ে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মহানায়ক তিনি। জীবনব্যাপী তার ভাবনা জুড়ে ছিল দেশ, মাটি আর মানুষ। একটি পরাধীন জাতিকে কেবল স্বাধীনতা নয়, তিনি দিয়েছিলেন মুক্তির পথ। কিন্তু এত কিছুর পরেও এই পরিপূর্ণ সমৃদ্ধিকে, বৈভবময় ইতিহাসকে হত্যা করা হলো। প্রতি বছর ঘুরে ঘুরে 15 আগস্ট আসে। পিতৃহত্যার গভীর এক অপরাধ বোধের সামনে দাঁড় করায় গোটা জাতিকে। সেনাবাহিনী বা আমলাতন্ত্র, সিভিল এবং মিলিটারি আমলাতন্ত্র ক্ষুব্ধ ছিল, কারণ তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল এবং জেনারেল জিয়াদ সেটার নেতৃত্ব দিয়েছিলেন। আমরা চেয়েছি একটা কমিশন গঠন হোক, কারা আরও বিস্তারিতভাবে জড়িত ছিল সেটা প্রকাশিত হোক। অভ্যন্তরীণ শর্ত তৈরি না হলে বাইরের থেকে কোনো কুশীলব এসে তার উপরে কাজ করতে পারে না। ষড়যন্ত্রটা হয়েছিল ভেতরে এবং অনেকটাই হয়েছিল দলের ভেতরে। বাইরে থেকে অন্যরা তাতে অংশ নিয়েছে। জীবনব্যাপী একটি প্রচেষ্টা, একটি মন্ত্র তিনি বুকের মধ্যে রেখে দিয়েছিলেন। বাংলা এবং বাঙালি ছিল তার পরম আরাধ্য। 7ই মার্চ একটি ভাষণ কোটি মানুষের দোলাচল থামিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য পানে পথ দেখালো। যোদ্ধা বাঙালি বিজয়ী জাতিতে পরিণত হলো। তবু কেন হত্যা করা হলো জাতির জনককে? এই হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার প্রক্রিয়া দেখে নেওয়া হয়েছে। এই হত্যা করার ভিতর দিয়ে বাঙালির সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে অধিকারগুলো তার প্রাপ্য ছিল এবং যারা আকাঙ্ক্ষা করছিল, গৌর আকাঙ্ক্ষা মানুষের যা ছিল, তাকে নস্যাৎ করা হয়েছে। কিন্তু আমি মনে করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি আছেন তার কর্মে, তার আদর্শে, তার দর্শনে। 15 আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ। জাতীয় শোক দিবসে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সকালে ধানমন্ডি 32 নম্বরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। এদিকে তালেবানের হয়ে জিহাদে অংশ নিতে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কিছু জঙ্গি আফগানিস্তানে যাওয়ার তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ধানমন্ডি 32 নম্বরে আসেন সর্বস্তরের মানুষ। শনিবার সকালে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি জানান, বাঙালির শোকের মাস আগস্টকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে নাশকতা ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 15 আগস্টের ভেন্যুর আশেপাশে না হোক, ভেন্যুর থেকে 2 কিলোমিটার পরেও দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারা যে থেমে নাই সেটি বলা যায়। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য
আমরা তৎপর আছি। এছাড়া তালেবানদের আহ্বানে জিহাদে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে একদল লোক আফগানিস্তানে গিয়েছেন বলেও জানান পুলিশ কমিশনার। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। আগস্ট মাসেই উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ধরা পড়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এখন দেশীয় জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ। আর জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা টিকা প্রসঙ্গ। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরুর দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে অপেক্ষার পর হুড়োহুড়ি করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। এদিকে প্রথম ডোজ দেয়া বন্ধ হলেও পাচ্ছেন প্রবাসীরা। ভোররাত থেকে দাঁড়িয়ে আছেন লাইনে, অপেক্ষায় অতিষ্ঠ হয়ে তাই হুড়োহুড়ি করতে দেখা যায় অনেক টিকা প্রত্যাশীকে। ১২ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও শনিবার সকাল থেকে শুরু হয় মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান। ভোর ৪টা বাজে আসছি, লোক আসলে ২০-৩০ জন সিরিয়ালে, এখন ২০০ জনের উপরে শেষ, এখন আমরা সিরিয়াল পাই নাই। এখানে আজকে সেকেন্ড ডোজ এবং ফার্স্ট ডোজ সবাই এক লাইনে দাঁড়াচ্ছে, কোনো সিস্টেমেরই ছিল না। আমি অফিস মিস করে আজকে এখানে আসছি, কিন্তু সবসময় তো ছুটি পাবো না, ছুটি তো দিবে না সবসময়। সামনে থেকে কয়েকজন লোক আসলো, আসার পর ভিতরে কি যেন কথা বললো, পরে পিছন থেকে লোক ঢুকে চলে গেল। কেন? একবার টিকা দিবে না ফার্স্ট ডোজ, একবার বলতেছে লাইনে দাঁড়ান, অপেক্ষা করেন। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও অনেক প্রবাসীকে দেয়া হচ্ছে, আর যারা প্রথম ডোজের টিকা নিতে এসেছেন তাদের দেয়া হচ্ছে সিনোফার্ম। আমি আসছিলাম ফাইজারি টিকার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য, যেটার জন্য আসছি সেটা পাইলাম না, এখন পাইলাম মডার্ন টিকা। আমি এই যে একজন প্রবাসী, মডার্নের ফাইবারের জন্য আবেদন করছিলাম আর কি, ফাইজারের লাই আমার দিছে মডার্ন। ফাইজারের টিকা আমি প্রথম ডোজ দিয়ে গেছি গত মাসে ২৬ তারিখে, আজকে দ্বিতীয় ডোজ। শুধুমাত্র যারা এক্সপেক্টেড বাংলাদেশি ওয়ার্কার ওনাদেরকেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে মডার্না, অন্য সবাই প্রথম ডোজ পাবে হলো সিনোফার্মের টিকা। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না তিনটারই দ্বিতীয় ডোজ চলছে। এদিকে ভার্চুয়াল এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম গতিশীল করতে নভেম্বরের মধ্যে দেশে আসবে আরও ৭ কোটি ডোজ। এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে ৭ কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো, এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের মজুদ না রেখে প্রথম ডোজ দেয়া হয়েছিল, পরে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে গেলে ১৪ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে পড়েন অনিশ্চয়তায়। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ১৯ লাখের বেশি মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে চট্টগ্রামে পৌঁছেছে করোনার ভ্যাকসিন মডার্নার দ্বিতীয় ডোজ। গত দুদিন ধরে দ্বিতীয় ডোজ প্রয়োগ বন্ধ থাকার পর জরুরিভাবে ঢাকা থেকে ১,৩৬,০০০ ডোজ টিকা চট্টগ্রামে নিয়ে আসা হয়। আগামী ১৬ আগস্ট থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন নগরবাসী। শেখাউত টিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। নগরী চট্টগ্রামে করোনার ভ্যাকসিন মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, অবশেষে তা কেটে গেছে। ঢাকা থেকে শনিবার মধ্যরাতে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয়েছে ১,৩৬,০০০ ডোজ। আগামী ১৬ আগস্ট নগরের ১১টি কেন্দ্রে এই টিকার প্রয়োগ শুরু হবে। ভ্যাকসিনবাহী বিশেষ গাড়িটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে আসতেই তোড়জোড় শুরু হয়ে যায় কর্মকর্তা কর্মচারীদের। কারণ এই টিকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। এই টিকা দিয়ে আগামী ১৬ আগস্ট থেকে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। হঠাৎ করে টিকার সংকট দেখা দেওয়ায় গত কয়েকদিন ধরে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। যে কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের স্বল্পতা ছিল সেই কেন্দ্রতে আমরা সিনোফার্মা এই মডার্নার দ্বিতীয় ডোজ বন্ধ রেখেছিলাম, এবং আমরা আশা করছি আগামী ১৬ তারিখ থেকেই আগের মতোই আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো। এদিকে নগরীতে নতুন করে নিবন্ধিতদের এখন থেকে সিনোফার্মার টিকা দেওয়া হবে, আর এজন্য আনা হয়েছে আরও ১,৯৯,০০০ ডোজ টিকা। এতদিন শুধুমাত্র নগরীতে মডার্নার টিকা দেওয়া হতো, আর সিনোফার্মের টিকা প্রয়োগ হতো উপজেলা পর্যায়ে। আমরা এই কিছুক্ষণ আগে মডার্নার ১,৩৬,০৮০ ডোজ এবং সিনোফার্মার ১,৯৯,২০০ ডোজ গ্রহণ করলাম। এই ভ্যাকসিনগুলো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আশা করছি
আগামী 16 আগস্ট থেকে আমরা শুরু করতে পারবো এবং এখানে মডার্নার দ্বিতীয় ডোজ হিসেবে এই ভ্যাকসিনগুলো ব্যবহৃত হবে এবং সিনোফার্মা যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রেজিস্ট্রেশন করে আছেন তাদের প্রথম ডোজ হিসেবে আমরা ব্যবহার করব। চট্টগ্রামে এখন পর্যন্ত 24 লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে 10 লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চীন থেকে দেশে এলো সিনোফার্মের আরও 10 লাখ ডোজ টিকা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শনিবার রাত 12:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকারে চালান। চীনের সঙ্গে করা ক্রয় চুক্তির আওতায় দেশে আসা এটি চতুর্থ চালান। দেশটি থেকে 1.5 কোটি ডোজ কেনা টিকার মধ্যে এ নিয়ে দেশে আসলো মোট 80 লাখ ডোজ। এর বাইরে চীনের পাশাপাশি কোভ্যাক্সের মাধ্যমে উপহার হিসেবে দেশে এসেছে আরও 57 লাখ টিকা। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে আসা সিনোফার্মের টিকা 1,37 লাখ। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমতে শুরু করেছে। একদিনে সারা দেশে মারা গেছেন 178 জন। 3 সপ্তাহে সর্বনিম্ন শনাক্ত হয়েছেন 6,885 জন। সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 67 জন, আর চট্টগ্রামে 45 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কিছুটা কমলেও হাসপাতালগুলোতে শয্যার জন্য হাহাকার, বাধ্য হয়ে মেঝেতেই দিতে হচ্ছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কান্নায় ভারী হয়ে ওঠা পরিবেশ আর চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অপেক্ষারত স্বজনেরা। মহামারীতে হাসপাতালগুলোর চিত্রও এখন এমনই। ঢাকার বাইরে করোনায় সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে 45 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লায় 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁদপুরে 9 ও ব্রাহ্মণবাড়িয়ায় 6 জন মারা গেছেন। খুলনা জেলায় মৃত্যুর হার কমলেও এ বিভাগে একদিনে করোনায় প্রাণ গেছে 23 জনের, আর খুলনা জেলায় মারা গেছেন 13 জন। এছাড়া যশোরে 4 ও মেহেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনায় 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় 7, পাবনায় 3, রাজশাহী জেলায় 2 এবং জয়পুরহাট ও সিরাজগঞ্জে 1 জন করে মারা গেছেন। আইসিইউর সংখ্যা একটু বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি। আইসিইউর সংখ্যা একটু কম। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 11 জন। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন 6 জন। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে 2 জন করে এবং হবিগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 5 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় 3 জন এবং নেত্রকোনায় 2 জনের মৃত্যু হয়েছে। মোটামুটি চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। আইসিইউর জন্য অনেক রোগী মারা যাচ্ছে। আগে থেকেই খারাপ ছিল। সেই রোগীগুলো যখন আমাদের হসপিটালে এসে ভর্তি হয় তখন তাদেরকে আসলে তেমন কিছু করার থাকে না। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে বরিশাল বিভাগে 7 জন এবং রংপুর বিভাগে 6 জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীতে ডেঙ্গুর হটস্পট মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি। এই 5 এলাকা থেকেই প্রতিদিন সর্বোচ্চ রোগী হাসপাতালে আসছেন। সবচেয়ে ঝুঁকিতে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। এদিকে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 7 মাসের আব্দুল্লাহর ডেঙ্গু ধরা পড়ে গেল সপ্তাহে। এখন তার প্রয়োজন আইসিইউ সেবা। অ্যাবডোমিনাল পেন ছিল, সেই সাথে হচ্ছে বমিটিং ছিল। ঢাকা শিশু হাসপাতালের শয্যায় একইভাবে ছটফট করছে 2 বছরের ছায়ামণি, 3 বছরের সারাফ, রুকাইয়া, 5 বছরের সান্তুয়া ও 7 বছরের ফাতিমা। উদ্বিগ্ন অভিভাবকরা বললেন নিজ নিজ এলাকায় মশক নিধনে অবহেলার কথা। আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অনেক মশা। সিটি কর্পোরেশনের লোকেরা যদি এই করতো তাহলে মনে করেন এতটা আমাদের ভোগাইতে হতো না। যদি একটু ভালোভাবে তদারকি করতো তাহলে হয়তো এই ধরনের বিপদগুলো হতো না আমাদের শিশুদের জন্য। চিকিৎসকরা বলছেন ওয়ার্নিং সাইন নিয়ে এবছর হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। আমরা বেশিরভাগ পাই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার। 1 থেকে 5 বছরের রোগী বাচ্চাদেরও ডেঙ্গু বেশি আসছে, কিন্তু যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। এদিকে রাজধানীতে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়িকে। শুরুর দিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের বেশি রোগী এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পেশেন্ট আমাদের বেশি।
গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে শুধুমাত্র ঢাকা শিশু হাসপাতালে 60 জন শিশু ভর্তি হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে 9 শিশুকে। জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি পরিষ্কার। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না বলেও জানান মেয়র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা এড়াতে এবার ফেরি চলাচল তদারকি করছে সেনাবাহিনী। একই সঙ্গে দুর্ঘটনা রোধে বাংলাবাজার ঘাট সরে যাচ্ছে মাঝিকান্দিতে। তবে এ প্রক্রিয়ায় সময় লাগবে। ঘাট চালুর আগে রাস্তা উন্নয়ন কাজ শিগগিরই শুরু হবে। মাঝিকান্দি ঘাট চালু হলে পদ্মা সেতু এড়িয়ে চলাচল ছাড়াও ফেরি রুটের দূরত্ব কমবে 3 কিলোমিটার। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত। অবশেষে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে, তবে ঘাট স্থানান্তরে সময় লাগবে। আগে রাস্তার উন্নয়ন কাজ করতে হবে। এটি চালু হলে পদ্মা সেতু এড়িয়ে চলাচল ছাড়াও পদ্মা পারাপারে সময় ও জ্বালানি সাশ্রয় হবে। পদ্মা সেতু চালু হলেও পদ্মায় ফেরির প্রয়োজন ফুরিয়ে যাবে না। তাই চলমান সংকট ছাড়াও ভবিষ্যতের জন্য বাংলাবাজার ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় 8 কিলোমিটার ভাটিতে। আমরা মাঝিকান্দিটা ঘাট হিসাবে, ফেরিঘাট হিসাবে আমরা ব্যবহার করতে চাই, সেটারই একটা প্রাথমিক পরিদর্শন আমরা করেছি। বাংলাবাজারে ঘাট রাখা যাবে না পদ্মা ব্রিজ চালু হলে। রাস্তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং ঘাট শিফট করা হবে, তবে খুবই তাড়াতাড়ি না। বিআইডব্লিউটিসি জানিয়েছে এখন ফেরি চলাচল পুরোপুরি মনিটরিং করছে সেনাবাহিনী। যেমন বাংলাবাজার সেক্টরটা ফেরি ছাড়বে, এই মাস্টারের নাম, মাস্টারের মোবাইল ফোন নাম্বার, এগুলো একটা ফর্মে জমা দিয়া আর্মিদের কাছে জমা দিতে হয়, দিয়ে তারপরে ছাড়ে। একটা বিরাট মনিটরিং বিষয়। মাঝিকান্দিতে ঘাট সরিয়ে আনার সিদ্ধান্তে খুশি ঘাট ব্যবহারকারীরা। সোজা সাপটা পথ থাকা সত্ত্বেও ঝুঁকি ও দূরের পথ থেকে আরও আগেই সরিয়ে আনা উচিত ছিল বলে মনে করেন তারা। যদি ঘাটটা চেঞ্জ করে নেওয়া যায় তাহলে হয়তো এরকম কিছু আর হইতো না। আগের মাও ঘাটের সাথে বাংলাবাজার ঘাটটা যদি সংযুক্ত হয়, এটা আমাদের কাছে মনে হয় ভালো হয়। গত 23 জুলাই ফেরি শাহজালাল পদ্মা সেতুর 17 নম্বর খুঁটিতে ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 25 জুলাই দাখিল করা রিপোর্টে ঘাট সরিয়ে নেওয়ার সুপারিশ করে। বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের দূরত্ব 11 কিলোমিটার, আর শিমুলিয়া থেকে মাঝিকান্দির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার দুপুরে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সপ্তাহেই বেগম জিয়া দ্বিতীয় ডোজের কোভিড টিকা নেবেন বলেও জানান তিনি। দুর্নীতির 2 মামলায় 2 বছরের বেশি সময় কারাভোগের পর মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে গত বছরের মার্চে সাময়িক মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর নিজ বাড়িতে থাকলেও চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 53 দিন চিকিৎসাধীন থাকার পর গত 19 জুন ফিরোজায় ফেরেন বিএনপি নেত্রী। এর মাঝে গত 19 জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন বেগম জিয়া। এ সপ্তাহে দ্বিতীয় ডোজ নেবেন জানিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা। বিএনপি চেয়ারপারসন এখন আপাতত স্টেবল আছেন, ডেটোরেট করেনি, আর তার কোনো খারাপ কিছু হয়নি। উনি নিয়েছেন তো, টিকা একটা নিয়েছেন, সামনে বোধহয় আবার নেবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে সরকার। বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেরি চালাতে পারছে না, তাদের তো কমন সেন্সের ব্যাপার যে এখন সবচেয়ে তীব্র স্রোত পদ্মায়। পদ্মা তো আর ছোটোখাটো নদী নয়, সেই পদ্মার স্রোতে এই ধরনের ফেরিরা তারা আপনার কিছুটা ডাইভার্টেড হবেই। সুতরাং দেশটা টেকেন যে ওখান থেকে রুটটা সরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আজ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সিদ্ধান্ত আত্মঘাতী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। অবিলম্বে তার মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক জন নামের একটি সংগঠন। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে সামাজিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও সংস্কৃতিকর্মী ও অভিনয় শিল্পীরা
অংশ নেন। বাড়িতে অভিযান, গ্রেফতার, এরপর 2 দফা রিমান্ড। এখন কারাগারে চিত্রনায়িকা পরিমণি। যে কোনো শর্তেও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়। তার বাসায় আইস, এলএসডির মতো ভয়ঙ্কর মাদক মেলায় তিনি জামিন পাওয়ার অযোগ্য বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে পরিমণির মুক্তি চেয়ে মানববন্ধন হয়। বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে সমাবেশে বলা হয় হয়রানির শিকার পরি। অফলাইনে অনলাইনে দেশের রাষ্ট্রে, আইনে, শাসনে, গ্রেফতারে সব জায়গায় তার চরিত্র হরণ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র নিয়ে এখানে টানাহেঁচড়া করা হচ্ছে, যেটা মনে করি যেটা খুবই বেদনাদায়ক। বড় বড় অপরাধীরা জামিনে বেরিয়ে এলেও পরেই কারাবন্দী বলে মন্তব্য করা হয় সমাবেশে। আমাদের মনে হয়েছে বাংলাদেশের নারীদেরকে পাথর ছুঁড়ে মারার একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে। সেই প্রেক্ষাপট গণমাধ্যম, পুলিশ সকলে মিলে এখানে করেছে। অভিনয় শিল্পীও সংস্কৃতি কর্মীরা দাবি করেন ক্ষমতাবানদের কাছে শিল্পী সমাজ জিম্মি। মনে হয় যেন রাষ্ট্রের আর কোনো কাজ নেই, রাষ্ট্রের একটাই কাজ এবং রাষ্ট্রের একটাই এখন সমস্যা, সেটা হচ্ছে মডেল, অভিনেত্রী আর অ্যালকোহল। এছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নেই। এটা একটা ষড়যন্ত্র, বিরাট বড় ষড়যন্ত্র, এবং আমি মনে করি ষড়যন্ত্রের পিছনে প্রভাবশালী মানুষরা জড়িত। রাষ্ট্র, সমাজ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও নারীকে ভিন্ন চোখে দেখে বলে মন্তব্য করেন বক্তারা। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাশিমপুর কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে চিত্রনায়িকা পরিমণিকে। স্বাস্থ্যবিধি মেনে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে। এরপরেই চলে যেতে হবে সেলে। তবে আদালতের দ্বারস্থ হলে তিনি ডিভিশন পেতে পারেন বলে মনে করছেন আইনজীবীরা। 2 দফা রিমান্ডে থাকার পর জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিত্রনায়িকা পরিমণিকে। সেখানে রজনীগন্ধা ভবনের একটি পৃথক সেলে রাখা হয়েছে তাকে। কোভিড বিধি মেনে সেই সেলে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পরীকে। এদিকে কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে পরীকে। জেল কোডের 617 বিধিতে বলা হয়েছে, যারা ভালো চরিত্রের অধিকারী, অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের এবং যারা নৃশংসতা, নৈতিক স্থলন ও ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধের সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধ করতে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তারা ডিভিশন 1 প্রাপ্তির যোগ্য হবেন। এছাড়া কোনো বন্দীর ডিভিশন সুবিধা পেতে হলে আইনজীবীর মাধ্যমে আদালত কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। কোনো আসামি ডিভিশন পাবে কিনা একমাত্র বিচারকের এখতিয়ার। জেল কোডে 500 ধারায় একটা ডিভিশন দেওয়ার ক্ষমতা আদালতের আছে। আদালত সেটা ডাইরেকশন দিতে পারে জেল অথরিটিকে। 500 ধারায় জেল কোডের আপনি যথাযথ ব্যবস্থা নেন। ডিভিশন সুবিধা পাওয়া কয়েদিরা আলাদা কক্ষে থাকার সুযোগ পান, যেখানে ভালো আসবাবপত্র ও খাবার সরবরাহ করা হয়ে থাকে। একই সঙ্গে একজন সহকারী সরবরাহ করা হয়, যিনি বন্দীর প্রয়োজনীয় কাজ করে দেন। এখন পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্তদের মধ্যে শুধুমাত্র সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, সিআইপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাই রয়েছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। টিকাসহ বিভিন্ন ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এদিকে করোনা মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং সবাই গণটিকার আওতায় আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীর চরে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা একথা বলেন। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। পরে 3000 দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আমরা গণটিকা প্রদান সুন্দর সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আরও টিকা আসছে এবং এই গণটিকা কার্যক্রম আরও বেগবান হবে। করোনা মোকাবেলা যেখানে সফলভাবে মোকাবেলা করছে, সেখানে তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির মোকাবেলা করবে। এই অপশক্তি যাতে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা যায়, চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এই অপশক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করবে। গাড়ি চালকদের কারো মুখে নেই মাস্ক, কারো লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ।
আবার ফিটনেস সনদ থাকলেও গাড়ি দেখে সন্দেহ আছে তার রাস্তায় চলাচলে কতটুকু ফিট। কেউ আবার অনুমোদন ছাড়াই গাড়ির গায়ে বিজ্ঞাপন লাগিয়েও পড়েছেন জরিমানার মুখে। সড়কে এত সব গাফিলতির দেখা মিলল বিআরটিএর মাত্র 3.5 ঘন্টার অভিযানে। আপনার গাড়ির যে অবস্থা তাতে কি আপনি মনে করেন আপনার গাড়ি ফিট? না স্যার, আমার গাড়ির গ্যালাস যেহেতু ভাঙা, আমার কাছে ফিট না, আনফিট। অথচ তার গাড়ির ফিটনেস সনদ একদমই হালনাগাদ, কিন্তু ভাঙা জানালা আর ইঞ্জিনের বিকট আওয়াজ শুনে খেতে হলো ভিড়মি। আমার 5টা কাগজ চেক দিল, চেক দেওয়ার 5টা কাগজ পারফেক্ট আছে এবং লাইসেন্স আমার পারফেক্ট আছে। গাবতলী বাস টার্মিনালের সামনে সকাল 11টা থেকে 2:30টা পর্যন্ত পরিচালিত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের খণ্ডচিত্র এটি। এ সময় মোটরসাইকেল, বাস, ট্রাক কিংবা কাভার্ড ভ্যান জরিমানা থেকে রেহাই মেলেনি কারো। করোনা সংক্রমণ ঠেকাতে যানবাহনে মাস্ক ব্যবহারে কড়া নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করছেন বেশিরভাগ চালক আর যাত্রী। গাড়িটা ধরছে 2 জন লোক সামনে বসে, আর আমাদের মাস্ক পরেছে, ওদের মাস্ক ছিল না, এই জন্য। আর ওরা তো লেবার, গাড়ির পারমিশন ছিল না, আর স্বাস্থ্যবিধির কারণে, ভুল ত্রুটির কারণে আমাদেরকে 1000 টাকা জরিমানা করছে। 96 থেকে আমি গাড়ি চালাই, তখন আমরা জানতাম যে বিজ্ঞাপন হয় সিটি কর্পোরেশনের অনুমতিতে। আজকে গাবতলীতে এই 2 বছর পরে ধরা খেলাম, ওনারাও বলতেছে ম্যাজিস্ট্রেট যে বিজ্ঞাপনের বিআরটির অনুমতি লাগবে। এ সময় আনফিট গাড়ি কিভাবে ছাড়পত্র পায় এমন প্রশ্ন ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তিনি বলছেন সনদ পাওয়ার জন্য রংচং করা গাড়ি 6 মাস না যেতেই ফেরে পুরানো চেহারায়। ফিটনেস যেটা হয়েছে সেটা দেখা গেছে 1 বছর আগে দিয়েছে। আর আপনি জানেন যে আমাদের লোকাল বাসগুলো যখন রাস্তা চলাচল করে আপনার ওদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, মানে ওই যে আপনার এই বিষয়টা, এটা তখন আপনার 1 বছরের যে ফিটনেসটা এটা দেখা যায় 6-7 মাস পরেই আপনার গাড়িটা লক্ষ্য হয়ে যায়। অভিযানে 33টি মামলায় প্রায় 30,000 টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও টাকা দিলেই চালু হয়ে যায় সংযোগ। রাজধানী জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে যাচ্ছে গ্যাসের অবৈধ সংযোগ। টাকার ভাগ যায় প্রভাবশালী আর তিতাসের কর্মকর্তাদের পকেটে। পরিসংখ্যান বলছে শুধু মিরপুরে একটি বস্তি থেকেই তিতাসের লোকসান মাসে কোটি টাকা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও স্বীকার করলেন কঠোর ব্যবস্থা নেয়ার পরও তিতাসের দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। মিরপুরের বিশাল এই বহুতল ভবনে রান্নার চুলা গ্যাসে নয়, জলে আলাদিনের চেরাগে। সামনে গ্যাসের সিলিন্ডার বসিয়ে ভবনের অন্য পথ দিয়ে ঢুকেছে অবৈধ গ্যাস সংযোগ। 2013 সাল থেকে আবাসিক ভবনে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও বন্ধ নেই অবৈধ সংযোগ। কোথাও কোথাও বাড়িতে সংযোগের চিহ্ন পর্যন্ত নেই, তবুও সংযোগ চলে গেছে ভবনে। অবৈধ এই সংযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের উপর চড়াও হন। এই যখন আবাসিক ভবনের অবস্থা, তখন বস্তিগুলোর অবস্থা আরো ভয়াবহ। এসব বস্তি থেকে মাসে উঠে আসে প্রায় 2.5 কোটি টাকা, যার ভাগ পায় তিতাসের কর্মকর্তারাও। সেখানে সংযোগের দায়িত্বে রয়েছে লিটন নামে এক ব্যক্তি। ঘটনা সব সত্য, কোনো অসুবিধা নাই। কিছু মনে করেন বৈধর ভিতরে কিছু অবৈধ কম বেশি আছে। তিতাসের গ্যাস চুরির বিষয়ে মন্ত্রীও যেন অসহায় কর্মকর্তাদের কাছে। মানুষের ক্যারেক্টার যদি নিজের খারাপ থাকে সেটা ভালো করা মুশকিল থাকে। অনেকগুলো লোককে আমরা রীতিমতো ব্যবস্থা করছি, এদেরকে বের করে দিচ্ছি। অনেক লোকের বিরুদ্ধে তদন্ত চলতেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন তিতাসের বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। তারা যে চুরি করে রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, রাষ্ট্রীয় ক্ষতি সাধন করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিপূরণ করার কথা, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা। গত 5 অর্থ বছরের মধ্যে 2020 সালের এক প্রতিবেদনে সবচেয়ে বেশি সিস্টেম লস বা আর্থিক ক্ষতি 769 কোটি 85 লাখ টাকা দেখিয়েছে তিতাস। মাঠ পর্যায়ে অনুসন্ধান বলছে এসব গ্যাস সংযোগে স্থানীয় প্রভাবশালী এবং তিতাসের কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন তিতাসের লোকসান কমাতে সবার আগে মাঠ পর্যায়ে কর্মীদের স্বচ্ছতা প্রয়োজন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। রংপুরের বড়াইবাড়িতে প্রবল স্রোতের কারণে বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গাছ ও বাঁশ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন এলাকার আতঙ্কিত মানুষ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার।
তিস্তার প্রবল স্রোত আছড়ে পড়ায় ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে। ভেঙে গেছে বাঁধের প্রায় 100 মিটার অংশ। বাঁশ ও গাছ ফেলে নিজেদের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, পোস্ট অফিস রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। এখানে যে স্রোত হয় সেই স্রোতে যদি একবার পানি ঢুকে যায় তাহলে সারা রংপুর শহর তলে যাবে। সেই রকম কাজ করা লাগবে যাতে পরবর্তীতে বা ভবিষ্যতে এরকম ভাঙতে না থাকে। এদিকে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় 60টির বেশি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় 80 মিটার জায়গা একবারে তলায় গেল। আমার বাড়িতে পানি উঠছে, মনে করে রান্না বান্না করতে পারতেছি না। এখন এই যে জায়গা জমিগুলো আমার নষ্ট হয়ে যাইতেছে। বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। যাতে আগামীতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা চেষ্টা করব এবং এখন বর্তমান যে পরিস্থিতি আছে তাতে ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। শুক্রবার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জার্মানিতে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেয়ার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। এ পর্যন্ত 10,000 মানুষ এমন প্রতারণার শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। এই টিকা কেলেঙ্কারিতে অভিযুক্ত নার্সের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির নিদাজাক্সেন অঙ্গরাজ্যের ফ্রিজল্যান্ডে করোনার টিকার পরিবর্তে স্যালাইন নিয়ে প্রতারিত মানুষের সংখ্যা 10,000-এরও বেশি। এই ঘটনার সত্যতা পাওয়ার পরপরই টিকাদান কেন্দ্রটিতে ভিড় করতে শুরু করেন প্রতারণার শিকার হওয়া মানুষ। আবেদন করেন পুনরায় টিকা গ্রহণের। তবে এবারই প্রথম নয়, এর আগেও গেল এপ্রিলে টিকা প্রদানে কর্তব্যরত একই সেবিকার বিরুদ্ধে কমপক্ষে 6 জনের দেহে টিকার ডোজের পরিবর্তে সাধারণ স্যালাইন পুশের অভিযোগ ওঠে। তখন বিষয়টি অতটা আমলে না নিলেও নতুন করে বহু মানুষ প্রতারণার শিকার হওয়ায় নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। আর জার্মানির মতো দেশে এ ধরনের অনিয়মে অবাক স্থানীয়রা। দেখুন, অভিযুক্ত সেবিকা যদি ইচ্ছে করে এ কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে এটি গুরুতর অপরাধ, আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন। কিন্তু এভাবে হাজার হাজার মানুষের সঙ্গে প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। কিভাবে কেমন করে এটি হলো, কারা করলো, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে এ ধরনের অভিজ্ঞতা প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন। তাই বিপত্তি এড়াতে সামনের দিনগুলোতে ভ্যাকসিন গ্রহণে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা এই পরিস্থিতির সম্মুখীন হননি, তবে এখন থেকে ভবিষ্যতে যারা টিকা গ্রহণ করবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে টিকা গ্রহণ করবেন। নিদাজাক্সেন অঙ্গরাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে গুরুতর অপরাধ হিসেবে দেখলেও দেশটির করোনা বিরোধী আলোচিত সংগঠন বিকল্প চিন্তা অভিযুক্ত সেই সেবিকার কোনো দোষ দেখছে না। একজন কিংবা দুজন নয়, কমপক্ষে 10,000 মানুষের শরীরে করোনার টিকার বদলে স্যালাইন প্রয়োগের বিষয়টি বড়সড় কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কিনা সেটি খতিয়ে দেখছে জার্মান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বের অনেক দেশই যেখানে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হিমশিম খাচ্ছে, সেখানে আয়ারল্যান্ড নতুন নতুন প্রযুক্তি ও আইন করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমাচ্ছে দ্রুতই। এতে স্বস্তিতে রয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অনেক দেশে মহাসড়কের দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও ব্যতিক্রম চিত্র আয়ারল্যান্ডে। দেশটিতে সড়কে চালক ও যাত্রীদের নিরাপত্তায় রয়েছে নানা আইন ও তার সঠিক প্রয়োগ। নেই যত্রতত্র দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও দেশটিতে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে একজন চালকের জানতে হয় সড়কের নিয়ম নীতি ও নানা আইন অমান্য করলে একটি লাইসেন্সে থাকা 12 পয়েন্ট থেকে কাটা হয় পয়েন্ট। অপরাধের ধরন বুঝে 2-4 পয়েন্ট কাটা থেকে শুরু করে বেশ কবছরের জন্য সাসপেন্ডও রাখা হয় লাইসেন্স। আবার কোনো ক্ষেত্রে লাইসেন্স বাতিলও করা হয় চালকদের। সড়ক নিরাপত্তার এই ব্যবস্থায় স্বস্তি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ডের মহাসড়কের দুর্ঘটনার হার অনেক কম। এর মূল কারণ কঠিন আইন এবং চালকদের সে আইন মেনে চলা। মহাসড়কে চালাতে হলে ফুল লাইসেন্স থাকা বাধ্যতামূলক। মহাসড়কে টোলের আধুনিকায়নে সরকার পাচ্ছেন টোলের পুরো অংশ।
আয়ারল্যান্ডের মহাসড়কের নিয়ম নীতিগুলো যদি বিশ্বের অন্যান্য দেশে অনুসরণ করত, তাহলে বিশ্ব থেকে সড়কে প্রতি বছরে মৃত্যুর হার দ্রুতই কমে যেত, রক্ষা পেত অনেক তাজা প্রাণ। বিশ্বের সকল সড়কই হোক নিরাপদ, আর যেন সড়কে হারিয়ে না যায় প্রিয়জনদের প্রিয় কোনো মুখ। আয়ারল্যান্ডের গলে ডাবলিন মহাসড়ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শোকাবহ 15 আগস্ট আজ প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন। বাঙালি জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। চীন থেকে এলো আরও 10 লাখ ডোজ। করোনায় আরও 178 মৃত্যু। রাজধানীতে 5 ডেঙ্গু হটস্পট চিহ্নিত। এবং পদ্মায় ফেরি চলাচল তদারকিতে সেনাবাহিনী। সেতুর পিলারে ধাক্কা এড়াতে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে। ঝুঁকির পাশাপাশি কমবে দূরত্ব। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।